আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। 2026-এর এসএসসি পরীক্ষার্থীদের জন্য রসায়নের মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এই চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ টপিকস আছে। সেই টপিকসের আলোকে আমরা এখানে আলোচনা করব। পর্যায়ক্রমে আলোচনা করব যে কিছু কিছু জিনিস এই চ্যাপ্টারে খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আগের অধ্যায়গুলোতে জানা জরুরি। যেমন যে মূলগুলো আছে সেই মূলগুলোর প্রথমে হলো ভর জানা, পারমাণবিক সংখ্যা যতগুলো আছে, যে গুরুত্বপূর্ণ যে পারমাণবিক সংখ্যাগুলো আছে সেগুলোর ভর জানা, যেগুলো আগের যেমন চতুর্থ অধ্যায়ে পর্যায় সারণী সেখানে শেখা হয়েছে। তৃতীয় অধ্যায়ে পরমাণুর গঠন, সেখানে ওই বিষয়ে ধারণা হয়েছে। তো আমরা এখানে মৌলের ধারণা রাসায়নিক গণনা এই চ্যাপ্টারের যে প্রথম যে পয়েন্টটা নিয়ে আলোচনা করতেছি হলো শতকরা সংযুতি। তো শতকরা সংযুতি, আমরা একটা যৌগ থেকে একটা মৌল কত পার্সেন্ট থাকে সেটা হলো শতকরা। 100%-এর মধ্যে কত পার্সেন্ট। যেমন আমরা নর্মালি একটা যৌগ দেওয়া থাকলো সেই যৌগটা থেকে বের করতে পারি, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে। যেমন শতকরা হাইড্রোজেন এবং ক্লোরিন শতকরা কত পার্সেন্ট, হাইড্রোজেন কত পার্সেন্ট, ক্লোরিন কত পার্সেন্ট। সালফিউরিক অ্যাসিড, হাইড্রোজেন কত পার্সেন্ট, সালফার কত পার্সেন্ট, অক্সিজেন কত পার্সেন্ট। তো এটা পার্সেন্টেজে আনার জন্য যেটা হলো শতকরা সংযুতি। তো এটা তো স্বাভাবিকভাবে আমরা এটা শিখতে পারি, কিন্তু পরীক্ষার মধ্যে আমরা একটা বোর্ডের কথা বলছি। সিলেট বোর্ড 2019 সালের গ নাম্বারে একটা অঙ্ক আসছে। সেখানে অঙ্কটার প্যাটার্ন পরিবর্তন কি, সেখানে তোমাকে ডাইরেক্ট বলে নাই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের শতকরা সংযুতি নির্ণয় করো বা সালফিউরিক অ্যাসিডের শতকরা সংযুতি নির্ণয় করো। সেখানে তারা এই ষষ্ঠ অধ্যায়ের সাথে 2026, যেহেতু 2026 পরীক্ষার্থীর জন্য ষষ্ঠ অধ্যায়ের সাথে যেহেতু 11 অধ্যায়ের একটা সম্পর্ক আছে, সেই জন্য আমি এই প্রশ্নটা এই সিলেট বোর্ডের 2019 সালের একটা প্রশ্ন আমরা এখানে বাছাই করছি। তো সেখানে প্রশ্নকর্তা যেখানে প্রশ্ন সৃজনশীলে উদ্দীপকটা আসছে হলো স্বচ্ছ সিলিন্ডারে মিথাইল ক্লোরাইড। স্বচ্ছ সিলিন্ডারের মধ্যে কি নিতে বলছে, মিথাইল ক্লোরাইড, CH3 মিথাইল ক্লোরাইড স্বচ্ছ সিলিন্ডারে। তো এই মিথাইল ক্লোরাইডের সাথে কার বিক্রিয়া করতে বলছে, ক্লোরিন গ্যাসের। তো ক্লোরিন গ্যাস নিলাম, ক্লোরিন গ্যাসের বিক্রিয়া করে তো কার উপস্থিতিতে বিক্রিয়াটা করতে হবে, কারণ রাসায়নিক বিক্রিয়া যখন করবা, বিক্রিয়া সম্পন্ন করতে ওই বিক্রিয়াটা সহায়তা হিসেবে, সাহায্যকারী হিসেবে প্রভাবক ব্যবহার করা হয়। তো এই বিক্রিয়া, এই মিথাইল ক্লোরাইডের সাথে ক্লোরিন বিক্রিয়া করে কার উপস্থিতিতে, HB মানে আলট্রা ভায়োলেট অতি বেগুনি রশ্মি, ইউবি বা HB, ইউবি বা HB এর উপস্থিতিতে বিক্রিয়াটা সম্পন্ন করার পরে যে সে বলছে যে কি উৎপন্ন হবে, যে সর্বশেষ বের হয়ে যাওয়া। আমরা 11 অধ্যায় ওই প্রশ্নটা ছিল যে কি বিক্রিয়া ছিল, ওই প্রশ্নটা আসছিল যে অ্যালকেন যেহেতু একক বন্ধন, তো এই অ্যালকেন একক বন্ধন থাকার কারণে এরা সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করে না। তারপরেও যেহেতু রসায়ন ব্যতিক্রম টাইপের, ব্যতিক্রম ধর্ম প্রদর্শন করে কিছু কিছু জায়গায়, সেক্ষেত্রে তারপরেও কিছু কিছু বিক্রিয়া, যেমন সেখানে দেখা হয়েছিল যে হ্যালোজেন, ওটা ছিল হলো হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া। তো হ্যালোজেন প্রতিস্থাপন, হ্যালোজেন তো 17 নম্বর যে গ্রুপের মৌলগুলো, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টোসিন, টেনিসিন, এই মৌলগুলো ক্লোরিনের সাথে অতি বেগুনি রশ্মির উপস্থিতিতে 4টা ধাপে বিক্রিয়াটা সম্পন্ন হয়। তো যেহেতু এখানে 4টা ধাপে বিক্রিয়া সম্পন্ন হয়, তো এখানে ওনারা বলছে মিথাইল ক্লোরাইডের সাথে ক্লোরিনের বিক্রিয়া করে সর্বশেষ যে গ্যাস, যে সর্বশেষ বের হয়ে যাওয়া
উৎপাদ। উৎপাদ তো জানি, এ পাশে বাম পাশে যেটা থাকে এটা হলো বিক্রিয়ক, আর যে ডান পাশে যেটা থাকে সেটা হলো উৎপাদ। তো আমরা বিক্রিয়াটা সম্পন্ন করি, যেহেতু হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া। তো সেখানে দেখো এখানে ক্লোরিন কয়টা? 2টা। তো এখানে এখানকার একটা হাইড্রোজেনকে সরিয়ে দিলাম। তো এখানে হাইড্রোজেনের কার্বনের হাত কয়টা থাকে? কার্বনের হাত হলো 4টা। তো হাইড্রোজেন একটা সরিয়ে দিলে এখানে আমরা ক্লোরিনকে আমরা 2টা ভাবে লিখতে পারি, এভাবে ক্লোরিন ক্লোরিন। তো দেখা যায় যে এখানকার হাইড্রোজেন আর ক্লোরিন এই দুটা মিলে বের হয়ে যায়, আর এই ক্লোরিন এসে এখানে এসে যুক্ত হয়। তাহলে এখানে আমার কি তৈরি হবে? CH2Cl2 প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এটা উৎপন্ন হইলো। এটা হলো এক নম্বর যে হ্যালোজেন প্রতিস্থাপনের দ্বিতীয় ধাপ। তো আবার এটার সাথে আবার ক্লোরিন আমরা বিক্রিয়া করব। কত? CH2 ইথাইল ক্লোরাইডের সাথে আবার ক্লোরিন, আগের বিক্রিয়ার মতো HB এটার উপর সিতে। তো এখানকার একটা হাইড্রোজেনকে সরিয়ে দিব, তাহলে হাইড্রোজেন হবে CH, হাইড্রোজেন কমলে ক্লোরিন বাড়বে, তাহলে Cl3 প্লাস HCl। তো এটা হলো দ্বিতীয় 3 নাম্বার সর্বশেষ ধাপে চলে যাব। CH Cl3 প্লাস Cl2 ক্লোরিন। আগের মতোই HB আলট্রা বা অতিবেগুনি রশ্মির উপস্থিতি। তো এখানকার আবার হাইড্রোজেনকে একবার এখন হাইড্রোজেন শেষ হয়ে যাবে, তাহলে Cl4 প্লাস HCl। তো এখানে আমার বিক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। তো তোমরা যদি এটার নাম এখন কি বলবা? এটার নাম হলো এটার নাম 2টা বলা যায়। তুমি যদি পঞ্চম অধ্যায়ের রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের অনুপাতে বলো, তাহলে বলবো হলো কার্বন টেট্রাক্লোরাইড। আর যেহেতু এই অধ্যায়ে যে যৌগ থেকে তৈরি, মানে যে যৌগ থেকে শুরু হয়েছিল, যেখান থেকে শুরু হয়েছিল তখন ছিল মিথেন বা মিথেন থেকে যেহেতু শুরু হয়েছিল, তাহলে এটার নাম হলো টেট্রাক্লোরোমিথেন। যেহেতু মিথেন থেকে শুরু হয়েছিল, তো এটার নাম আমরা এখানে ব্যবহার করব। তো সর্বশেষ ওনারা বলছে যে মানে মিথাইল ক্লোরাইড আর ক্লোরিন স্বচ্ছ সিলিন্ডারের মধ্যে বিক্রিয়া করে সর্বশেষ বের হয়ে যাওয়া গ্যাস, দেখো এখানে গ্যাস কোনটা? সর্বশেষ বের হয়ে যাওয়া গ্যাস হলো মানে এখানে কার্বন টেট্রাক্লোরাইড আর একটা HCl। তো সর্বশেষ বের হয়ে যাওয়া গ্যাস কোনটি? আমার কার্বন টেট্রাক্লোরাইড হলো সর্বশেষ উৎপাদ গ্যাস। এটা হাইড্রোক্লোরিক কি? এটা অ্যাসিড। এটা হলো আমার অ্যাসিড, আর এটা হলো আমার কি? প্রশ্নকর্তা সিলেট বোর্ডে যে প্রশ্নটা ওনারা করেছে, ওনারা বলছে যে মিথাইল ক্লোরাইড এবং ক্লোরিন বিক্রিয়া করে সর্বশেষ বের হয়ে যাওয়া উৎপাদ গ্যাসটির শতকরা সংযুতি। দেখো এখানে মানে এত তোমাকে সৃজনশীলতার মধ্যে মানে একটু ভেরিয়েশন আনছে। কিভাবে ভেরিয়েশনটা এরকম পার্থক্য আনছে যে সরাসরি যদি ওনারা ইচ্ছা করলে তো সরাসরি দিতে পারতো যে কার্বন টেট্রাক্লোরাইডের বা টেট্রাক্লোরাইড মিথেনের শতকরা সংযুতি নির্ণয় করো, কিন্তু ওনারা প্রশ্নের মধ্যে ভেরিয়েশন আনছে শিক্ষার্থীদের তারা সৃজনশীলতা দক্ষতা অর্জনের জন্য। তাহলে এটার শতকরা সংযুতি আমার নির্ণয় করতে বলছে। এখানে 2টা জিনিস আছে, একটা কার্বন আছে, একটা ক্লোরিন আছে। এখন এই কার্বন ও ক্লোরিন এই 2টার শতকরা সংযুতি আমরা এখন নির্ণয় করব। তাহলে আমরা এখানে এই পর্যন্ত আমরা মুছে ফেলি, যেহেতু এটুকু আমার দরকার নাই আপাতত। তাহলে উৎপাদ গ্যাসটি আমরা পাইলাম হলো কার্বন টেট্রাক্লোরাইড, যেটাকে বলে টেট্রাক্লোরোমিথেন। তো এখন আমরা উৎপাদ গ্যাসটি CCl4, এত এর কি বের করবো আমরা? আণবিক ভর।
আণবিক ভর বের করব। তো এখানে আরো দেখো তোমার যে জিনিসটা জানা দরকার, তো আণবিক ভর বের করতে গেলে পরমাণুর ভর ইনটু পরমাণুর সংখ্যা। এখানে কার্বন, কার্বনের ভর কত? কার্বনের ভর হলো, কার্বন হলো 12 যোগ ক্লোরিনের আমরা জানি কত, 35.5। ক্লোরিনে আছে কয়টা? 4টা। তাহলে 35.5 ইন্টু কত? 4। তো এখন আমরা ক্যালকুলেশন করে হিসাব করে আমরা লিখতে পারি টোটাল ভর হবে কত? টোটাল হবে এখানে 35.5 গুণন 4। তাহলে এখানে গুণ করে দেখো টোটাল কত হয়। একজনে গুণ করো, একজন গুণ করে দেখো কত হয় টোটাল। 35.5 154। এটা একটু বন্ধ রাখো। ওকে, আসসালামু আলাইকুম। দেখো তোমাদের যে কথাটা বলা হয়েছিল যে এখানে বিক্রিয়াটা যখন বলছিল যে একটা সিলিন্ডারের মধ্যে মিথাইল ক্লোরাইড আর ক্লোরিন এই দুটা নেওয়ার পরে 3টা ধাপে অতিবেগুন এইচবি এর উপস্থিতিতে বিক্রিয়াগুলো সম্পন্ন হয়। তো সিলেট বোর্ডে যে প্রশ্নটা করছে, প্রশ্নটা হলো গ নাম্বারে, ওনারা বলছে সর্বশেষ বের হয়ে যাওয়া গ্যাসটি। তো এখানে তো গ্যাস তো কার্বন টেট্রাক্লোরাইড, এটা হলো গ্যাস HCl, কার্বন টেট্রাক্লোরাইড। এখানে এটার আর এটা এই তিনটাই তো এখন আমরা যেভাবে চিন্তা করব সর্বশেষ তো আমরা এটাই ধরতে পারতাম যে গ্যাসটি, এটা অ্যাসিড। এখন এই যখন গ নাম্বারের প্রশ্ন বলছে সর্বশেষ বের হয়ে যাওয়া গ্যাসটি পানিতে দ্রবণীয় কিনা, তাহলে এটাও তো আমার গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস। তাহলে তিনটায় যদি গ্যাস হয় তাহলে সর্বশেষ কথাটা উল্লেখ করা ঠিক হয় না, উচিত ছিল ডাইরেক্টলি মিন করা যে এই যৌগটা, এটা এখানে ওনারা যে হিসাবগুলো করছে যে এই যে তিনটার মধ্যে এটার আণবিক ভর হলো সর্বনিম্ন, এটার আণবিক ভর হলো সর্বনিম্ন, এটার ওনারা শতকরা সংযুতি নির্ণয় করছে। এখন তুমি যদি কার্বন টেট্রাক্লোরাইড এখানে এর আণবিক ভর বের করতা তাও কিন্তু ওই একই মানে ওই তোমার অঙ্কে কাটা দেওয়ার কোনো সুযোগ তখন ছিল না। সেক্ষেত্রে আমরা এখন কার বের করবো যে মিথাইল ক্লোরাইড, তাহলে হয়েছে এটা হয়েছে ইথাইল। হ্যাঁ, এটা হলো আমার কি মিথাইল ক্লোরাইড, ক্লোরাইডের সাথে মিথাইল পরে কি মিথেন থেকে একটা হাইড্রোজেন কমলে যেমন মিথাইল বলি, দুইটা কমছে এতে ইথাইল ক্লোরাইড। এর আণবিক ভর বের করবো আমরা CH2Cl2, যেহেতু এর আণবিক ভর সর্বনিম্ন ওটার আমরা শতকরা সংযুক্তি বের করব। প্রথমে আমরা লিখব যে CH2Cl2 এত এর আণবিক ভর সমান সমান কার্বন কত 12 যোগ হাইড্রোজেন কত 1 গুণন 2 যোগ ক্লোরিন হলো 35.5 গুণন কত 2। আমরা মৌখিক হিসাব করে দিতে পারি 35.5 গুণ করলে এখানে হয় আমার কত 71, আর এখানে হলো 2, 71 আর 2 কত 73, আর হলো 12, টোটাল কত হয় 85। ঠিক আছে, 73 আর হলো 12 আমার 85 হয়, 73 আর 12 হয় আমার 85। হিসাব করে দেখো 71 আর 2, 71 আর 2 73, 73 আর 12 73 আর 12 হলো 85 হিসাব। তাহলে দেখো এখন আমরা
প্রথমে আমরা শতকরা সংযুতিটা এইভাবে আমরা শিখে নিলাম। তো পরবর্তীতে আমরা যে বিষয়টা এখন যাব তা হলো শতকরা সংযুতির পরে যে মৌলের ধারণা রাসায়নিক গণনার মধ্যে এই চ্যাপ্টারটা মূলত হলো গাণিতিক। এখন আমরা আরেকটা অঙ্কে চলে যাব, সেখানে হলো একটা উদ্দীপকে, এটা বোর্ডের অঙ্ক। এখানে সকল বোর্ড 18 সালে একটা অঙ্ক আসছিল, সকল বোর্ড 18 সালে অঙ্কটা, 2018 সালে অঙ্কটা আসছিল। ছোট্ট একটা অঙ্ক, গ নাম্বার, এটা সবসময় থাকে। কোন সূত্রের? তা হলো পাঠ্য বইয়ে যে মোলারিটি নিয়ে, যে ডব্লিউ ইকুয়াল এস বি এম, এই সূত্রটা আছে, ডব্লিউ ইকুয়াল এস বি এম ভাগ কত, 1000 মিলিলিটার এককে প্রকাশ করা লাগে। তো এই যে সকল বোর্ডে যে অঙ্কটা আসছে, প্রশ্নকর্তা ওনারা বলছে উদ্দীপকের দ্রবণের মোলারিটি নির্ণয় করো, উদ্দীপকের দ্রবণের মোলারিটি নির্ণয় করো। তাহলে আবার একটা বিকার দেওয়া আছে, মনে করো এরকম ভাবে একটা বিকার দেওয়া আছে। তো এই বিকারের মধ্যে 200 ml পানি আছে, এই বিকারের মধ্যে 250 মিলিলিটার পানি, 250 মিলিলিটার। আর আছে উদ্দীপকের যৌগটা দেওয়া আছে সোডিয়াম কার্বন Na2CO3। এটা কত গ্রাম দেওয়া আছে? 26.5 গ্রাম। তো এতটুকু ওনারা দিছে। তো এতটুকু দিয়া ওনারা বলছে যে উদ্দীপকে দ্রবণের মোলারিটি। তো মোলারিটি যখন নির্ণয় করবা যাবে, তো এই সূত্রের মধ্যে এটা হলো গ্রাম এককে দ্রব্যের ভর, গ্রাম এককে দ্রব্যের ভর। এস এটা হলো ঘনমাত্রা বা মোলারিটি, আর বি হলো আয়তন, এম হলো দ্রব্যের ভর। গ্রাম এককে দ্রব্যের ভর দেওয়া আছে কত? 26.5 গ্রাম। আর কি দেওয়া আছে? আয়তন দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, আয়তন ভি ইকুয়াল 250 ml। আর কি দেওয়া আছে? সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম কার্বনেটের কি দেওয়া আছে? আণবিক Na2CO3, এত এর আণবিক ভর, আণবিক ভর। এটা প্রকাশ করবো এম দ্বারা। তাহলে কিভাবে বের করবো? সোডিয়াম হলো 23 গুণন 2 যোগ কার্বন হলো 12 যোগ অক্সিজেন হলো কত? 16 গুণন 3। তো সর্বসাকুল্যে হিসাব করে কত হয়? 106 হয়। এটা মুখস্থর মতো রাখতে হবে, 106। তো আমরা এখন এই যে তিনটা মান বের হইলো, দ্রব্যের ভর এখানে আমরা ডব্লিউ দিয়ে দিই। দ্রব্যের ভর হলো ডব্লিউ, বি হলো আয়তন, আর এম হলো আণবিক ভর। তো এখানে আমরা যদি মানগুলো বসিয়ে দিই, অঙ্কটা হয়ে যাবে। মানগুলো বসিয়ে দাও। আমার বের করতে বলছে ঘনমাত্রা কত? ঘনমাত্রা এস ইকুয়াল উষ্ণবোধক, এটা আবার বের করতে বলছে। লিখব এখন আমরা জানি ডব্লিউ ইকুয়াল এস বি এম ভাগ 1000। যেহেতু আমার
এস বের করতে বলছে, তাহলে এস বি এম এই পাশে রাখি, এস বি এম ইকুয়াল 1000 গুণন ডব্লিউ। এস এখানে রাখলাম, এস রাখার পরে কত যাবে, 1000 গুণন ডব্লিউ ভাগ বি এম। এখন কাজ হলো মান বসিয়ে দেওয়া, 1000 গুণন ডব্লিউ এর মান হলো 26.5, বি হলো আয়তন ছিল 250, এম হলো 106। তো সুতরাং একবার দিয়ে দাও, এস ইকুয়াল ক্যালকুলেশনে আসবে আমার 1 মোলার। তো দেখো এই অঙ্কটা 3 মার্কের জন্য সবসময় সাবমিট করে বা আসে। ঠিক আছে, রাখো। এসএসসি পরীক্ষা 2026 উপলক্ষে মৌলের ধারণা রাসায়নিক গণনার চ্যাপ্টারের আমরা আরেকটা পয়েন্ট নিয়ে আসলাম। তো এই পয়েন্টটা হলো যে স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয়। তো আমরা সরাসরি আণবিক সংকেতে চলে যাওয়ার মূল কারণ হলো আণবিক সংকেত নির্ণয় করতে গেলে স্থূল সংকেত সম্পর্কে জানা জরুরি। তো এখানে খেয়াল করো, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, তো 3টা মৌল দেওয়া আছে। তো তার 3টা মৌলের মধ্যে কার্বনের পরিমাণ দেওয়া আছে 40%, হাইড্রোজেন দেওয়া আছে এত 6.67%, তো অক্সিজেন পরিমাণ দেওয়া নাই। তো স্থূল সংকেত যখনই নির্ণয় করবা সেক্ষেত্রে যে মোলগুলা দেওয়া থাকবে তার শতকরা পরিমাপ দেওয়া থাকবে। শতকরা পরিমাপ দেওয়া থাকলে তাহলে তুমি স্থূল সংকেত নির্ণয় করতে পারবা। পরের স্টেপে হলো আণবিক সংকেত নির্ণয় করা। তো এখানে আমরা যে কাজটা করব তা হলো, যেহেতু প্রথমে কার্বনের পরিমাপ দেওয়া আছে, কার্বন দেওয়া আছে 40%, হাইড্রোজেন 6.67%। আমরা এখানে অক্সিজেন বের করব। সুতরাং অক্সিজেন কিভাবে বের করব, 100 মাইনাস 40 যোগ 6.67, একবার আমরা দিয়ে দিলাম পার্সেন্ট। তো এখানে আমরা ডাইরেক্টলি লিখে দিব, যখন 100 বিয়োগ ক্যালকুলেশন করলে কত হয়, 100 বিয়োগ 47.67, 47.67। তো এখানে হয় আমার 47 না 46, সরি 46.67, 53.33। তো এখানে আমার অক্সিজেনের পরিমাণটা আসলো কত, 53.33%। তো 3টার পরিমাণ আমার জানা এখন। তো এখন আমরা প্রথম যে কাজটা করব তা হলো, প্রথমে শতকরা সংযুতিকে, প্রথমে শতকরা সংযুতিকে তাদের নিজ নিজ পারমাণবিক কি দ্বারা, ভর দ্বারা ভাগ করে পাই, ভর দ্বারা ভাগ করে পাই। তো এখানে যে জিনিসটা হলো যে তোমার স্থূল সংকেত নির্ণয় করতে গেলে শতকরা পরিমাপ তো তোমার দেওয়া আছে, কার্বন 40, হাইড্রোজেন আর অক্সিজেন আমরা বের করলাম। তো এখানে প্রথম কাজটাই হলো যে শতকরা সংযুতি দেওয়া আছে, তো এদের প্রত্যেকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করবা। তো আমরা কার্বনে যাই, কার্বন হলো 12,
40.40%। তো ফল আসবে কত? কার্বনেরটায় ফল আসবে 40 ভাগ। তো কার্বনেরটায় আসছে হলো ফল 6 দশমিক। আমরা ক্যালকুলেশন হিসাব করি। তো কার্বনেরটা এখানে অঙ্ক হিসাব তো 40/6.40/12। তাহলে এখানে আমার কার্বন আসতেছে হলো 3.33%। কার্বনের পরে আমার হলো হাইড্রোজেন। হাইড্রোজেন 1, তাহলে 6.67। তো ফল হবে 6.67%। শতকরা সংযুক্তি ভাগ করার পরে আমরা অক্সিজেন। অক্সিজেন হলো ভাগ করবো হলো 16 দ্বারা, 53.33। তো এটা 53.33 ভাগ করো কত হয়? 53.33 ভাগ 16। এখানে রাখি 3.33। তো এই যে তিনটা শতকরা সংযুক্তির পরিমাণটা বের হইলো, তো এই তিনটার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম হলো 3.33%। তো ক্ষুদ্রতম এইটা দ্বারা আবার ভাগফল সমূহকে আবার ভাগ করে পাই। এখানে লিখবা ক্ষুদ্রতম 3.33 দ্বারা ভাগফল সমূহকে করব আবার ভাগ করে পাই। তো আমরা উপরে, যেহেতু আমার দরকার নাই, আমরা উপরে মুছে ফেলি। উপরে আমার দরকার নাই। আণবিক সংকেত, আণবিক ভর 180 খেয়াল আছে আমাদের। তো এখন আমরা কি লিখবো? প্রথমে যাব কার কাছে? কার্বন। কার্বন কত হবে? তো কার্বনের পরিমাণ হলো 3.33 ভাগ 3.33। ফল 1। তো কার্বন আসলো। কার্বনের পরে হাইড্রোজেন। তো হাইড্রোজেনের পরিমাপ আসবে কত? 6.67 ভাগ 3.33। তো এখানে ফল আসবে 2। কার্বন আসলো, হাইড্রোজেন আসলো, অক্সিজেন। অক্সিজেনের পরিমাপ আসছে 3.33 ভাগ 3.33। তো এখানে ফল 1। তো তিনটারই আমাদের যে পরিমাপটা আসছে, ক্ষুদ্রতম যে মানটা পাইছিলাম, ওটা দ্বারা ভাগফল সমূহকে আবার যখন ভাগ করলাম, তো ভাগ করার পরে আমরা দেখো এখানে একটা জিনিস খেয়াল রাখবো তোমরা, যে পরিমাপটা সবটিরই কিন্তু এইটা 1 হয়েছে, কিন্তু এটা হালকা 2.something আসবে। তো যখন 2.something বলতে 2 যদি 5 পর্যন্ত যায়, তাহলে ওটা রাখবা। রাখার পর ওটাকে আবার পূর্ণ করতে হবে। তো এখন কাজ হলো, এখন ডাইরেক্ট আমরা লিখবো। সুতরাং যৌগের স্থল সংকেত। সুতরাং যৌগের স্থল সংকেত কত? এটা আসছে কার্বন। তাহলে কার্বন একটা, হাইড্রোজেন কটা? হাইড্রোজেন হলো 2টা, অক্সিজেন 1টা। তো আমার এটা হলো আমার স্থল সংকেত বের হইল। তো বের করতে বলছে কি? যৌগের আণবিক সংকেত। তো আণবিক সংকেত নির্ণয় করতে গেলে আণবিক ভর লাগবে। তো দেওয়া আছে, আমরা ডাইরেক্ট লিখবো ধরি যৌগের আণবিক সংকেত। ধরি যৌগের আণবিক সংকেত। তো যখন ধরবো তখন তারপর সেটা তো কিছু না কিছু থাকবে, তো এন দিলাম। আর দেওয়া আছে যৌগের আণবিক ভর কত? 180। দেওয়া আছে আণবিক ভর কত? দেওয়া আছে আণবিক ভর 180। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবা, প্যাচ আকার থাকতে পারে, অনেক সময় বাষ্প ঘনত্ব থাকে। তো বাষ্প ঘনত্ব দেওয়া থাকে, যেমন ডাইরেক্ট এখানে আণবিক ভর দেওয়া আছে। তো আণবিক সংকেত নির্ণয় করতে হলে আণবিক ভর লাগবে। তো এখানে আণবিক ভর যেহেতু দেওয়া আছে, যদি এই আণবিক ভরটা যদি বাষ্প ঘনত্ব দিয়ে দিত,
তো ওই বাষ্প ঘনত্বরে আণবিক ভরে রূপান্তর করে নেওয়া লাগতো। তখন কিভাবে করতাম, লিখতাম যে সুতরাং আণবিক ভর সমান সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব। এটাও বুঝিয়ে দিলাম যাতে তোমাদের কনফিউশনে না পড়ো। তাহলে আমরা এখন প্রশ্ন মতে দিব এত ইকুয়াল 180। লিখবো প্রশ্ন মতে CH2O N ইকুয়াল 180। তো কার্বন আমরা তো জানি 12, হাইড্রোজেনের হলো 1, 1 গুণন 2 তাহলে 2, অক্সিজেন 0, N ইকুয়াল 180। তো এখান থেকে আমার টার্গেট হলো N এর মান বের করে ওখানে বসাবো। N এর মান কত আসবে, 12 আর 16তে 12, 28, 30, এখানে হয় 30, N ইকুয়াল 180। সুতরাং N ইকুয়াল কত বের হয়, 6। এখন লিখবো সুতরাং যৌগের আণবিক সংকেত সমান সমান, তাহলে কি লিখবো, ছিল কি CH2O N, তাহলে লিখবো CH2O N এর মান হলো 6, তাহলে C6H12O6। তো এটা হলো গ্লুকোজের আণবিক সংকেত হয়ে গেল। তো এখানে আমার আণবিক সংকেত স্থূল সংকেত, তাহলে একটা অঙ্ক থেকে দুইটা জিনিস বের হইলো, একটা হলো স্থূল সংকেত বের হইলো এবং আণবিক সংকেত বের হইলো। তো আমরা আরেকটা অঙ্কে চলে যাব, যেহেতু মনের ধারণা রাসায়নিক গণনা, এই চ্যাপ্টার মূলত গাণিতিক যে টার্মগুলো আছে সেগুলো। তো আমরা আরেকটা অঙ্কে, গুরুত্বপূর্ণ আরেকটা অঙ্কে চলে যাই। তো আমরা এখন করব লিমিটিং বিক্রিয়ক। আমরা এখন করব হলো লিমিটিং বিক্রিয়কটা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা, এখন আমরা এই লিমিটিং বিক্রিয়কে, যেমন এখন একটা বোর্ড করব হলো যশোর বোর্ড 2017 একটা, যশোর বোর্ড 2017 একটা অঙ্কটা হলো তোমার দেওয়া আছে এ ও দুইটা পাত্র দেওয়া আছে, মিশ্রিত করে মিশ্রণে কোনটি লিমিটিং বিক্রিয়ক। তো আমরা দুইটা পাত্র এখানে আঁকিয়ে নেই। এইটা একটা পাত্র আর এখানে আরেকটা পাত্র আঁকাই। তো দুইটা পাত্র এখানে আমরা আঁকাইলাম। দুইটা পাত্র আঁকানোর পরে তো প্রথম পাত্রে কি কি আছে, প্রথম পাত্রের মধ্যে প্রথম পাত্রে আছে হলো 100 ml আয়তন, 0.50 মোলার ঘনমাত্রা, 0.50 মোলার ঘনমাত্রা, আর যৌগটা দেওয়া আছে FeCl2 ফেরাস ক্লোরাইড। তো দ্বিতীয় পাত্রের মধ্যেও তো পানি দেওয়া আছে, তো এখানে এটার পরিমাপ দেওয়া আছে, এটাও 250 ml, আর দ্রব্যের পরিমাণ দেওয়া আছে 5.20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন দেখো, তো এই দুইটা পাত্র, এটা ধরো আমার এ পাত্র, এটা হলো আমার বি পাত্র। তো এই এ এবং বি দুইটা পাত্রে দিয়া বলছে যে এ ও পাত্রকে যদি আমরা মিশ্রণে কোনটি লিমিটিং বিক্রিয়ক। তো লিমিটিং বিক্রিয়ক করতে গেলে প্রথমে আমার জানতে হবে সংজ্ঞাটা কি, লিমিটিং বিক্রিয়কের সংজ্ঞাটা কি। লিমিটিং বিক্রিয়কের সংজ্ঞা হলো যে বিক্রিয়ক বিক্রিয়া করে আগে শেষ হয়ে যায়, অবশিষ্ট থাকে না, যে বিক্রিয়ক বিক্রিয়া করবে অবশিষ্ট
থাকে না, যে বিক্রিয়ায় বিক্রিয়ক অবশিষ্ট থাকে না, নিঃশেষ হয়ে যায় যেটা, তাহলে এটা লিমিটিং বিক্রিয়ক। তো লিমিটিং বিক্রিয়ক করতে গেলে প্রথমে যে তোমার যে কাজটা করতে হবে, দুইটা পাত্রের মধ্যে এ আর বি, এটার মধ্যে ফেরাস ক্লোরাইড, এটার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড, তো দুইটা পাত্র একত্রে মিশ্রিত করবা। তার আগে তোমার একটা কাজ করে নিতে হবে, তা হলো যে দুইটারই দ্রব্যের পরিমাপ, যেমন এটা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রব্য, এটা 5.20 গ্রাম দেওয়া আছে, কিন্তু এনে ফেরাস ক্লোরাইড এটার দ্রব্যের পরিমাপ দেওয়া নাই। তার প্রথম কাজটা হলো তোমার এটার দ্রব্যের পরিমাপটা বের করে নিবা। তো এ পাত্রের ক্ষেত্রে আয়তন দেওয়া আছে, আয়তন ভি ইকুয়াল 100 ml, আর এস দেওয়া আছে ঘনমাত্রা এস ইকুয়াল 0.50 মোলার। আর আণবিক ভরটা বের করব, FeCl2 ফেরাস ক্লোরাইড এর আণবিক ভর M ইকুয়াল, তো আয়রন, তো তার আণবিক ভর, তার ভর কত? আয়রনের ভর হলো, এখানে আমরা ব্যবহার করব, আয়রনের ভর হলো 55.85 যোগ 35.5 গুণন 2। তো সর্বসাকল্যে এখানে আমরা পরিমাপটা লিখে দিব হিসাব করে, তো এখানে পরিমাপটা হলো 126.85। তো এখানে আমরা ডাইরেক্ট সূত্র লিখবো, সুতরাং যেহেতু আমার দ্রব্যের ভর দরকার, ডব্লিউ ইকুয়াল SBM ভাগ 1000 কত হয়, এখানে এস কত 0.50 গুণন বি হলো 1000, SBM হলো 126.85 ভাগ হলো 1000। তো আমার এখানে দ্রব্যের ভরটা কত হবে ভাগ করার পরে আমরা সরাসরি মানটা বসিয়ে দিব। দ্রব্যের ভর হবে 6.343 গ্রাম। তো দেখো এখানে তোমার আরেকটা জিনিস জানলা, যে ডব্লিউ ইকুয়াল SBM ভাগ 1000 দ্বারা দ্রব্যের ভর বের করার পদ্ধতি, এটা একটা ক্যালকুলেশনের অঙ্ক সমাধান। যদি দ্রব্যের ভর দেওয়া থাকতো তাহলে আমরা এই পর্যন্ত যাইতাম না, দরকার নাই, সরাসরি আমরা বিক্রিয়াটা করতাম। তো আমরা এই দ্রব্যের ভরটা এখানে লিখে রাখি 6.343 গ্রাম, এটা তো পরিমাপ, আর এটা হলো 5.20 গ্রাম। তো আমরা এখন বিক্রিয়াটা করব, বিক্রিয়া করার পরে লিমিটিং বিক্রিয়কটা হিসাব করব। প্রথম কাজটাই হলো আমরা বিক্রিয়া করব। তো বিক্রিয়াটা হলো ফেরাস ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো আমরা বিক্রিয়াটা এই পাশে করে ফেরাস ক্লোরাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। তো ফেরাস ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, তো আয়রন এখানে ধনাত্মক, তো যখনই একটা বিক্রিয়া সম্পন্ন করতে হবে তো ধনাত্মক এখানকার ঋণাত্মক, তো এটা যদি ধনাত্মক, এই অংশটা ঋণাত্মক, এটা ধনাত্মক, তো ধনাত্মক যাবে ঋণাত্মক যাবে, এখানে উৎপন্ন হবে কি ফেরাস হাইড্রোক্সাইড আর সোডিয়াম ক্লোরাইড। তো এই যে উৎপন্ন হইল, এখন এটা তুমি সমতাকরণ করে নিতে পারো। তো সমতাকরণ যখনই করবা খেয়াল রাখবা যে সমতাকরণে এখানে যেহেতু এখানে আমার ক্লোরিন হলো 2টা, তো ক্লোরিনের যখন সমতাকরণ করলাম, ক্লোরিনের 2 দিলাম, তখন এখানে আমার অটোমেটিক 2 দেওয়া লাগে। তো এখন প্রথম কাজটা হলো যে এখানে এটার পরিমাপ দেওয়া আছে, ফেরাস ক্লোরাইডের পরিমাপ 6.34, আর এটার পরিমাপ দেওয়া আছে 5.20 গ্রাম। তো প্রথম টার্গেট হলো এটার আণবিক ভর বের করবা।
তো এটা আণবিক ভর আমার ডাইরেক্টলি হিসাব করে আমার কত হয়েছে, আমরা দেখছি 126.8৫ গ্রাম। এটার পরিমাপ আমরা হিসাব করছি আগে। আর এটার পরিমাপটা হলো তোমরা মৌখিকভাবে সরাসরি করবা, তা হলো সোডিয়াম আমার কত, সোডিয়াম হলো 23 আর অক্সিজেন হলো 16, 23 আর 16তে হলো 39, 23 আর 16তে 39 আর 1 40, এখানে হলো আমার হয় 80 গ্রাম। তো যেহেতু বিক্রিয়কের হিসাব কিতাব, ডান পাশের হিসাব কিতাব আমার লাগবে না, সমাতায়ন করেছি। এখন যে তোমার কাজটা হবে যে এই যে এখন আমরা 2 স্টেপে করা যায়। প্রথমে লিখবো যে 126.85 ফেরাস ক্লোরাইড বিক্রিয়া করে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কি লিখবো, 126.85 গ্রাম সোডিয়াম ফেরাস ক্লোরাইড বিক্রিয়া করে কার সাথে, বিক্রিয়া করে কত গ্রাম, 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে। আর যদি আমরা 1 গ্রাম দেই, সুতরাং 1 গ্রাম ফেরাস ক্লোরাইড বিক্রিয়া করে, তাহলে উপরে হলো 80, নিচে হলো কত 126.85 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড সাথে। তো আমাদের এখানে হিসাবটা হলো যেহেতু আপাতত আমার উপরের অংশ লাগতেছে না, লিখবো 6.34। কত গ্রাম আছে ফেরাস ক্লোরাইড বের করছিলাম আমরা, হলো 6.343। সুতরাং 6.343 গ্রাম এই ফেরাস ক্লোরাইড বিক্রিয়া করে। তাহলে এখানে আমরা উপরে দিয়ে দিব 80 গুণন 6.343 ভাগ হলো আমার 126.85 সোডিয়াম হাইড্রোক্সাইড সাথে বিক্রিয়া করে। তো এখানে ক্যালকুলেশনটা আমরা করে নেই। ক্যালকুলেশনটা আমার কি হবে, খেয়াল করে দেখো, 80 গুণন 6.343 ইকুয়াল ভাগ হলো আমার 126.85। এখানে আমার কত আসতেছে, 4 দশমিক হিসাবে আসতেছে হলো 4.0003 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে। দেখো এই 6.343 গ্রাম ফেরাস ক্লোরাইডের জন্য দরকার হলো 4.003 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। তো পাত্র দুইটার মধ্যে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ ছিল 5.20 গ্রাম, তাহলে অবশিষ্ট কিন্তু এটা রয়ে গেছে, কিন্তু এটা সম্পূর্ণ বিক্রিয়া শেষ হয়ে গেছে। আমরা লিখবো হলো কি লিখবো যে এখানে FeCl2 বিক্রিয়া করে নিঃশেষ হয়ে গেছে, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম, তাহলে আমাদের এটার পরিমাণ ছিল 5.20 বিয়োগ 4.003 গ্রাম ভাগ প্রায় 1.20 গ্রাম অবশিষ্ট রয়ে গেছে। তো আমরা কি বিক্রিয়াটা শিখছিলাম কি, যে বিক্রিয়া অবশিষ্ট থাকে না, তাহলে তো ফেরাস ক্লোরাইড বিক্রিয়া অবশিষ্ট নয়। সুতরাং এখানে FeCl2 লিমিটিং বিক্রিয়ক
তো একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করা হইলো যে আমরা স্থূল সংকেত আণবিক সংকেত লিমিটিং বিক্রিয়ক, সেখানে আমরা আবার এখানে ডব্লিউ ইকুয়াল বিএম ভাগ 1000 দ্বারাও একটা অঙ্ক এখানে সমাধান করছি। তো এই চ্যাপ্টারে আরো কিছু অঙ্ক আমরা সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, মৌলের ধারণা রাসায়নিক গণনার চ্যাপ্টারের আরেকটা গাণিতিক টার্ম নিয়ে আসলাম। তো এখানে কি দেওয়া আছে, 40.5 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট প্রস্তুত করার লক্ষ্যে 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট চুনাপাথর, 4.5 গ্রাম পানি এবং 8 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত করা হয়। বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না। তো প্রশ্ন হলো যে 4 মার্কের একটা প্রশ্ন, যে বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদের পরিমাণ কম হওয়ার যৌক্তিকতা ব্যাখ্যা করো। তো এইটা প্রস্তুত করার লক্ষ্যে 3টা জিনিস নেওয়া হয়েছে, একটা ক্যালসিয়াম কার্বনেট, পানি, কার্বন ডাইঅক্সাইড। তো প্রথম তোমাদের কাজ হলো যে এটা লিখবা যে ক্যালসিয়াম বাইকার্বনেট প্রস্তুতির জন্য কি নিলাম আমরা, কি নিলাম, প্রথমে নিছি হলো ক্যালসিয়াম কার্বনেট, তারপর নিলাম পানি, তারপর নিলাম হলো কার্বন ডাই অক্সাইড। তো এই 3টা মিলা আমার তৈরি হবে এই পুরা একটা যৌগ তৈরি হবে, ক্যালসিয়াম বাইকার্বনেট। তো প্রথম কাজ হলো, তো আমার বিক্রিয়াটা সম্পন্ন হইল। বিক্রিয়া সম্পন্ন হওয়ার পরে প্রত্যেকের ভর বের করবা। যেমন ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম হলো 20, ভর 40। তো এখানে হলো আমার টোটাল হলো 100, পানি 18, আর কার্বন ডাইঅক্সাইড আমাদের মুখস্থ এগুলো 44 গ্রাম, আর ক্যালসিয়াম। তো তাহলে আমরা এটা ক্যালসিয়াম কার্বনেট 100 গ্রাম, পানি 18 গ্রাম, কার্বন ডাইঅক্সাইড 44 গ্রাম, আর এখানে ক্যালসিয়াম বাইকার্বনেটের পরিমাণটা হলো আমাদের 162 গ্রাম, 162 গ্রাম। তো এখানে আমি ভাঙ্গা জিনিসটা দেখাইতে পারতাম যে ক্যালসিয়াম হলো 40, কার্বন 12, অক্সিজেন 16 গুণন 3 48, তো টোটাল 100। পানি এখানে হাইড্রোজেনের হলো 1 গুণন 2, তো 2, আর হলো অক্সিজেন 16 18। কার্বন ডাইঅক্সাইড এখানে কার্বন 12, অক্সিজেন 16 দুগুণে 32, 32 আর 12 হলো 44। তো ক্যালসিয়াম এখানে আমার 40 প্লাস আকারে থাকবে। তো মাঝখানে যতটুকু বের হবে তাদের 2 দ্বারা গুণ করতে হবে, বের করার নিয়ম। যেমন ক্যালসিয়াম 40 হলো প্লাস আকারে, হাইড্রোজেনের 1 আর কার্বন 12, তাহলে 12 আর 1 13, অক্সিজেন 16 3 16 48, 48 আর 13 যা হবে টোটালটাকে 2 দ্বারা গুণ করতে হবে, যে রেজাল্ট হবে 40 যোগ করতে হবে। তো সব মিলে হবে 162 গ্রাম। আচ্ছা, তো এই বিক্রিয়া সম্পন্ন হওয়ার পরে প্রথম কাজ হলো যে এই 162, তাহলে এখানে স্টেপ কয়টা, 3টা। এই 162 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট প্রস্তুত করার জন্য ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন 100 গ্রাম। তো 1 গ্রামের জন্য, আর এটার পরিমাণ কিন্তু দেওয়া আছে আমার কত, 40.5। তো আমরা প্রথমে 3টা স্টেপে অঙ্কটা তোমাকে করতে হবে। তো একটু খেয়াল রাখো, এই যে এটার পরিমাপ 40.5, এটা পাশে একটু লেখা রাখবা।
আমরা এটা মুছে ফেলি। আমরা উপরে থেকে স্টেপটা শুরু করব। 40.5 এখানে আমরা কি লিখবো? 162 গ্রাম, 162 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট প্রস্তুত করার লক্ষ্যে, প্রস্তুতির জন্য ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন। ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন কত গ্রাম? 100 গ্রাম। সুতরাং ঐকিক নিয়মে 1 গ্রাম প্রস্তুতি করার ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন, উপরে 100, নিচে আসবে আমার কত? 162 গ্রাম। তো এইটার পরিমাপ আমার দেওয়া আছে 40.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রস্তুতির লক্ষ্যে। তাহলে এটা আমার কি হয়ে যাবে? গুণন হয়ে যাবে। তাহলে কত হবে? 100 গুণন 40.5 ভাগ হলো 162। তো এখানে ক্যালকুলেশনের রেজাল্ট আসবে হলো 25 গ্রাম গুণন করে ভাগ। তো একটা বের হইল। দ্বিতীয় স্টেপ হলো 162 গ্রাম, আবার এই 162 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট প্রস্তুতির জন্য পানি প্রয়োজন। পানি প্রয়োজন কত গ্রাম? 18 গ্রাম। এখানে দেখো এটার পরিমাপ তো আমার চেঞ্জ নাই, তাহলে কত হবে? উপরে হবে 18, নিচে হলো 162। আর তো এটার পরিমাপ তো আমার সব জায়গায় কি হবে? কত লিখবো? 40.5 গ্রাম জন্য লাগবে কত? তো এখানে আমরা হিসাবটা দিয়ে দেই। 18 গুণন 40.5, নিচে 162, তাহলে এখানে হবে 4.5। তো দুইটা আমার বের হলো। তো 3 নাম্বার স্টেপ আছে কার্বন ডাইঅক্সাইড। তোমার এটার পরিমাপ 25 গ্রাম মনে রাখতে হবে। দ্বিতীয়টার পরিমাণ বের হইল 4.5 গ্রাম। তো 3 নাম্বারটা আছে যে 162 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট প্রস্তুতির জন্য কার্বন ডাইঅক্সাইড পরিমাণ কত গ্রাম? 44 গ্রাম। সুতরাং তো 1 গ্রাম ক্যালসিয়াম কার্বন প্রস্তুতির জন্য কার্বন ডাইঅক্সাইড, উপরে 44, নিচে কত? 162। তো এটার পরিমাণ তো আবার ফিক্সড কত? 40.5 গ্রামের জন্য প্রয়োজন। এখানে কত হবে? আমার নিচের তো দরকার নাই। এখানে কত হবে? উপরে 44 গুণন 40.5 ভাগ 162। তো এটা হবে 11 গ্রাম। খেয়াল করে দেখো, 3টা বিক্রিয়া করার পরে প্রথমটা মানে তোমার যে 40.5 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট প্রস্তুতির জন্য ক্যালসিয়াম কার্বনেট 25 গ্রাম, ঠিক আছে। কার্বন পানির যে প্রয়োজন 4.5 গ্রাম, এটাও ঠিক আছে। কিন্তু কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হলো 11 গ্রাম। সেখানে আমার বিক্রিয়ার মধ্যে নেওয়া হয়েছে 8 গ্রাম। তো ওনারা যে কথাটা বলছিল যে প্রত্যাশিত উৎপাদের পরিমাপ কম হওয়ার কারণটা কি, তাহলে প্রথম দুইটা ঠিক আছে। তাহলে তুমি নিচের ব্যাখ্যাটা কেমন হবে? নিচের ব্যাখ্যাটা হবে উপযুক্ত গণনা হতে দেখা যায়, ব্যাখ্যাটা আমি মৌখিকভাবে বলে দেই। উপযুক্ত গণনা হতে দেখা যায় যে
40.5 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট প্রস্তুতির জন্য ক্যালসিয়াম কার্বনেট ও পানির প্রয়োজন 25 গ্রাম ও 4.5 গ্রাম, যা বিক্রিয়ার মধ্যে উপস্থিত। কিন্তু কার্বন ডাই অক্সাইড প্রয়োজন 11 গ্রাম, যা বিক্রিয়ার মধ্যে অনুপস্থিত। এই কার্বন ডাই অক্সাইডের পরিমাপ কম হওয়ার কারণে বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদের পরিমাণ কম হয় এবং প্রত্যাশিত যে জিনিসটা পাওয়ার কথা ছিল সেটা আমার পাওয়া হয় নাই। তাহলে বলতে পারি যে আমরা লিখতে পারি যে কাঙ্ক্ষিত পরিমাণে উৎপাদ প্রস্তুতির জন্য যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড প্রয়োজন তা অনুপস্থিত, তাই আমাদের প্রত্যাশিত উৎপাদ পরিমাণ পাওয়া যায় নাই। এই কথাটুকু ব্যাখ্যা তোমার দিতে হবে। ওকে।